স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। বরাবরের মতো দুটো বিষয় থাকছে আমাদের আজকের আলোচনায়। অনুষ্ঠানের প্রথম অংশে থাকছে আবাসিক এবং বাণিজ্যিক প্রপার্টি, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। এই দুটোর মধ্যে পার্থক্য এবং যাবতীয় অন্যান্য বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। এবং আমার সাথে একজন রিয়েল এস্টেট সেলস পারসন অনলাইনে যুক্ত হবেন। এবং অনুষ্ঠানের পরবর্তী অংশে অর্থাৎ শেষ অংশে থাকছে অ্যাসাইলাম করলে আমেরিকার বাইরে যেতে পারবেন কিনা, সেই সাথে ট্রাভেল ডকুমেন্ট সহ যাবতীয় বিষয়গুলো থাকছে আলোচনায়। আমার সাথে একজন প্যারালিগাল এবং বিজনেসম্যান যুক্ত হবেন। সেই ক্ষেত্রে দর্শক চাইলে আপনারাও কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেই সংক্রান্ত যদি আপনার কোনো মতামত থাকে সেটি জানাতে পারেন। যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের অতিথির কাছে সেই প্রশ্নটিও করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন কিংবা যে কোনো মতামতের আমরা অপেক্ষায় থাকলাম। আমরা আলোচনা শুরু করব। প্রথমেই যে বিষয়টি আলোচনায় থাকছে আবাসিক এবং বাণিজ্যিক প্রপার্টির মধ্যে পার্থক্য কি, আলোচনার জন্য অনলাইনে যুক্ত হচ্ছেন লাইসেন্সড কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট সেলস পারসন রাকিব মাহমুদ। রাকিব মাহমুদ, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং TVN এর যারা আজকের অনুষ্ঠান দেখছে তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা আলোচনা শুরু করব। আমরা অন্যান্য বিষয়গুলো জানবো, তবে যেহেতু পার্থক্যের বিষয়টি নিয়েই আজকের শিরোনাম ঠিক করেছি, এটি দিয়েই আমি শুরু করতে চাই। আসলেই হচ্ছে পার্থক্যটা কি, আমি যদি একদম মোটা দাগে যদি আপনার কাছে জানতে চাই যে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল প্রপার্টিজ এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি যদি খুব সহজ করে ব্যাপারটাকে বলতে চাই যে রেসিডেন্সিয়াল হচ্ছে যেখানে মানুষজন বসবাস করে, সেটা একটা ইউনিটের হতে পারে, দুইটা ইউনিটের হতে পারে, তিনটা বা চারটা ইউনিট পর্যন্ত হতে পারে। বাট যখনই 5 ইউনিট এবং তার উপরে কোনো বাড়ি হয় তখন সেটাকে বলে কমার্শিয়াল। এবং রেসিডেন্সিয়াল অংশটা খুব ছোট। হ্যাঁ, রেসিডেন্সিয়াল আমি যে কথাগুলি বলছি সেটা শুধুমাত্র নিউ ইয়র্কের জন্য না, পুরো ইউএস এর যে কোনো স্টেটের জন্যই এটা প্রযোজ্য। তো কমার্শিয়ালের ক্ষেত্রে আমরা এক নম্বর বললাম যে 5টা ইউনিট অথবা তার বেশি, এটা 1000 ইউনিট পর্যন্ত হতে পারে। যে বড় বড় আপনারা যে বিল্ডিং দেখছেন যেখানে অনেক মানুষ থাকে সেগুলি হচ্ছে কি কমার্শিয়ালের অংশ। তো এটা ছাড়াও ধরেন রিটেল শপ, ইন্ডাস্ট্রিয়াল, অফিস স্পেস, স্পেশাল পারপাসের থাকতে পারে, যেমন ধরেন চার্চ, স্কুল, এগুলি সবই হচ্ছে কমার্শিয়াল। হসপিটালিটির কথা যদি আমি বলি, যেমন হোটেল, মোটেল কিংবা ট্যুরিজমের সাথে রিলেটেড যে রিসোর্ট গুলি, সেগুলি সব থেকে কমার্শিয়ালের অংশ। অফিস বিল্ডিং এর পরে মিক্সড ইউজ আছে, ধরেন কোনো প্রপার্টি আছে যার অর্ধেক অংশ হচ্ছে গিয়ে আপনার রিটেল শপ, গ্রোসারি চলছে, উপরের দিকে অংশগুলিতে আপনার অ্যাপার্টমেন্টের মতো যেখানে মানুষজন থাকছে, ভ্যাকেন্ট ল্যান্ড, মল আছে বিভিন্ন ধরনের, স্ট্রিট মল আছে, মেগা মল আছে, বিভিন্ন ধরনের মল আপনার কমার্শিয়ালের মধ্যে পড়ে। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট হতে পারে যেখানে একসাথে অনেকগুলি বিজনেস রান করছে, অনেকগুলি অফিস আদালত নিয়ে একসাথে করছে। যে আপনার অ্যাপার্টমেন্ট 12 ইউনিটের উপরে হতে পারে, 1000 ইউনিট হতে পারে, হেভি ম্যানুফ্যাকচারিং হতে পারে গিয়ে, যেমন ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আবার স্মল ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, আবার হেভি ইন্ডাস্ট্রিয়াল হতে পারে। হেভি ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে তফাৎটা কি, যেগুলির সাথে আপনার ট্রেন লাইনের কানেকশন থাকে কিংবা হাইওয়ের কানেকশন থাকে, তারপরে আপনার হেলথ কেয়ার ফেসিলিটিস হতে পারে কিংবা হসপিটাল হতে পারে, সেটাও হচ্ছে কমার্শিয়াল আন্ডারে। আপনার বিভিন্ন পাওয়ার সেন্টার হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, স্টোরেজ ফেসিলিটিস হতে পারে, ওয়্যার হাউসও। আমরা যদি ইন জেনারেল বলি যে কমার্শিয়ালের ক্ষেত্রে অনেক বড় একটা ব্যাপক রিয়েল এস্টেটের অংশ জুড়ে রয়েছে গিয়ে কমার্শিয়াল। আর রেসিডেন্সিয়াল হচ্ছে কি শুধুমাত্র আপনার বাড়িঘর, ছোটখাটো জিনিস, ইভেন ভ্যাকেন্ট ল্যান্ড হতে পারে, ছোট একটা রেসিডেন্সিয়াল জোনিং এর মধ্যে যেটা আছে, যেখানে একজন ইন্ডিভিজুয়াল কিংবা ডুয়েলিং পিপল থাকতে পারে। জি, রাকিব মাহমুদ, যখন একজন ক্রেতা হচ্ছে প্রপার্টি কিনবেন, সেই ক্ষেত্রে আসলে আমি যদি ঝুঁকির বিষয়টা জানতে চাই যে কোন ধরনের প্রপার্টিতে ঝুঁকি কম, কোন ধরনের প্রপার্টিতে ঝুঁকি বেশি? এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন আসলে, কারণ হচ্ছে গিয়ে ঝুঁকিটা অনেকগুলি ক্ষেত্রের উপর নির্ভর করে। ধরেন আপনার
যে কোনো প্রপার্টিতে যদি আপনার ইনকাম অনেক বেশি থাকে, মনে রাখতে হবে সেখানে ঝুঁকিও বেশি। যেমন ধরেন আপনি 5 ইউনিট বা 7 ইউনিটের একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, বা 4 ইউনিটের একটা অ্যাপার্টমেন্ট, একটা বাসা কিনলেন যার মধ্যে 4টা ফ্যামিলি থাকে, এবং দেখা যায় কি এই ধরনের প্রপার্টিগুলিতে আপনার লাভ আসে অনেক বেশি, বাট হঠাৎ করে কোনো কারণে আগুন ধরলে 4টা ফ্যামিলি আর তখন ওই বাসাতে থাকতে পারছে না। তার মানে কি এখানে ঝুঁকি অনেক বেশি। বাট আপনি যদি চিন্তা করেন, ধরেন একটা অফিস স্পেস যেখানে মানুষজন 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করে চলে যাচ্ছে, তারপরে স্পেসটা ফাঁকাই থাকছে, অবশ্যই সেখানে ঝুঁকি কম। আবার যদি আমি বলি যে আপনার হসপিটালিটির ক্ষেত্রে, যেমন ধরেন হোটেল, মোটেল, ট্যুরিজমের সাথে সম্পৃক্ত যে ব্যবসাগুলি আছে, যে রিয়েল এস্টেট প্রপার্টিগুলি আছে, তো এই প্রপার্টিগুলি যখন কেউ কিনে তখন তো তারা হয়তো লোন নিয়ে কিনছে এবং লোন তাদেরকে প্রতি মাসে পে করতে হয়। এখন ধরেন প্যান্ডামিকের মতো কোনো যদি সিচুয়েশন তৈরি হয়, কোভিডের মতো কোনো সিচুয়েশন তৈরি হয়, তখন এই ব্যবসাগুলি এবং এই প্রপার্টিগুলি তখন ঝুঁকির মুখে পড়ে। তো রিস্ক ফ্যাক্টরটা এখানে আছে। তারপরে ধরেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলি, আপনার কোনো ইন্ডাস্ট্রি চলুক বা না চলুক, সেটাকে রান করবার জন্য একটা বড় আকারের বড় মাপের খরচ সবসময় কিন্তু থাকে। তো ঝুঁকির ব্যাপারটা আসলে অনেকগুলি ক্ষেত্রে নির্ভর করে। জি, সেই ক্ষেত্রে আরো একটা বিষয় একটু উল্লেখ করবেন কিনা, সেটা হচ্ছে বাণিজ্যিক প্রপার্টির কথা যদি আমি বলি, কমার্শিয়াল প্রপার্টির ভাড়ার বিষয়টা স্বাভাবিকভাবেই হচ্ছে সাধারণ মানুষের মাথায় আসবে। সেই ভাড়াটা নির্ধারণ হয় কিভাবে? একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন, কারণ এই ব্যাপারে অনেকেরই হয়তো তেমন একটা আইডিয়া নেই। আপনার ধরেন যখন আমি যে রেসিডেন্সিয়াল, যেহেতু আমি দুইটাই করি, রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়ালে গেলে তাহলে হচ্ছে গিয়ে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আপনি যখন একটা ঘর ভাড়া নেন, তখন হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনি যতটুকু স্পেস নিচ্ছেন, এখানে কয়টা বেডরুম আছে তার উপরে নির্ভর করে। কমার্শিয়ালের ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে গিয়ে আপনি কতটুকু জায়গা ব্যবহার করছেন এবং কতটুকু জায়গা কমন স্পেস আছে, সেটার ভাড়াটা আবার ভাগ হয়ে যায়। ধরেন একটা বড় অফিস স্পেস, সেখানে কমন স্পেস হচ্ছে গিয়ে 50%, আর বাকি 50% হয়তো 5% করে সবার মধ্যে 10 জন টেনেন্টকে ভাগ করে দেওয়া হলো। তো তারা সবাই দেখা গেল যে এই 5%-এর জন্য হয়তো বছরে 20,000 টাকা করে দিচ্ছে। আর যে কমন স্পেসটা আছে, যেটাও কিন্তু 50%, সেটার অংশটা আবার এই 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখা গেল যে ওই জন্য আরো 20,000 টাকা তারা দিচ্ছে। তো কমার্শিয়ালের ক্ষেত্রে আপনার কমন স্পেস এবং যে স্পেসটা ব্যবহার হচ্ছে, দুইটাকেই একসাথে হিসাব করা হয়। আবার কমার্শিয়ালের ক্ষেত্রে আরো একটা ব্যাপার আছে। ধরেন আপনি যদি ওয়্যার হাউসের কথা বলেন, ওয়্যার হাউস কতটুকু লম্বা, কতটুকু চওড়া এবং কতটুকু উঁচু, প্রতিটা স্কোয়ার ফিট হিসেবে ভাড়া দেওয়া হয়। এবং আমি সবসময় মানুষকে এনকারেজ করি যে আপনারা যদি ইনভেস্ট করতে চান, ওয়্যার হাউস ইনভেস্ট করেন। কোনো কোনো জায়গা আছে, স্পেশালি বাফলোর কথা যদি বলি, অবশ্যই বাফলোতে ওয়্যার হাউস, সেলফ স্টোরেজ, এইসব ব্যবসাগুলি অনেক লাভজনক। জি। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কমার্শিয়ালের ক্ষেত্রে এক ধরনের লিজ হচ্ছে গিয়ে ট্রিপল নেট, যেখানে সব খরচ আপনার টেনেন্ট বিয়ার করবে। আরেকটা হচ্ছে গিয়ে গ্রস নেট, যেখানে যে ভাড়া দিচ্ছে বা মালিক পক্ষ, তারা সব খরচগুলি বিয়ার করবে এবং একটা গ্রস একটা খরচ নিবে গিয়ে বা ভাড়া নিবে গিয়ে আপনার টেনেন্টদের কাছ থেকে বা ভাড়াটিয়াদের কাছ থেকে। আর ব্যাপার হচ্ছে গিয়ে বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে আপনার এই লিজের এগ্রিমেন্টটা চেঞ্জ হয়। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে একটা ধরনের মধ্যেই পুরোটাকে হয়তো অ্যাকোমোডেট করা সম্ভব, কিন্তু কমার্শিয়ালের ক্ষেত্রে অনেক ছোটখাটো নীতিগিটি ব্যাপার চলে আসে। আপনার যখন ঘাস কাটবে কে, স্নো প্লোয়িং করবে কে, আপনার যদি কখনো ফায়ার হ্যাজার্ড হয়, সেটার খরচ কে বিয়ার করবে, ইন্স্যুরেন্স কতটুকু কাভার করছে, এরকম অনেক নীতিগিটি ব্যাপার থাকে। তো আমি যেহেতু কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট সার্টিফিকেশন করা, তো আমি দেখেছি যে এই জটিলতাগুলি আসলে অনেক অনেক বেশি কমার্শিয়ালের ক্ষেত্রে, এবং অনেক কেয়ারফুলি লিজ এগ্রিমেন্টটাকে তৈরি করতে হয়।
বায়ার কিংবা মানে যে ভাড়া নিচ্ছে তার ক্ষেত্রেও খুব কেয়ারফুল থাকতে হয়, যিনি ভাড়া দিচ্ছেন তার ক্ষেত্রেও অনেক কেয়ারফুল থাকতে হয়। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আমার মনে হয় আমি কিছুটা বুঝাতে পেরেছি। আমরা পরিষ্কার হয়েছি, আমরা লাভের কথা শুনলাম, আমরা এত এত খরচের কথা শুনলাম, স্বাভাবিকভাবেই ট্যাক্সের বিষয়টা আমার মাথায় আসলো। সেই ক্ষেত্রে কি আসলে দুই প্রপার্টির ট্যাক্সের ধরন কি ভিন্ন কিনা, কিংবা আসলে ট্যাক্সটা কিভাবে নির্ধারণ হয়? ট্যাক্স তো দুই ধরনের ট্যাক্সটা হয়, একটা ট্যাক্স হচ্ছে গিয়ে আপনার প্রপার্টি ট্যাক্স, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স। এখন আপনি যে খরচ করছেন সে অবশ্যই সেই খরচটা আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স থেকে বাদ যাবে। বাট প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে একটা জিনিস আমাদের সবারকে বোঝা উচিত যে প্রপার্টি ট্যাক্সটা কিভাবে তৈরি হয়। আপনার ধরেন একটা শহরের টোটাল খরচ আছে ধরেন $10 মিলিয়ন, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তো $10 মিলিয়ন মধ্যে হয়তো ফেডারেল থেকে তারা পাচ্ছে $2 মিলিয়ন, স্টেট থেকে তারা হয়তো পাচ্ছে $2 মিলিয়ন, তারপরে ধরেন বিভিন্ন পার্কিং স্পট, বিভিন্ন ফেসিলিটিস থেকে হয়তো সিটি ইনকাম করছে $1 মিলিয়ন। তো 10 মিলিয়নের মধ্যে 2, 2, 4, 1 টোটাল 5 মিলিয়ন শেয়ার। বাকি যে $5 মিলিয়ন খরচ, সেই খরচটা তখন ওই শহরে যারা যারা বসবাস করে তাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেটাই হচ্ছে গিয়ে প্রপার্টি ট্যাক্স, এটা হচ্ছে স্কুল ট্যাক্স। এবং আপনারা তো জানেন যে এই ট্যাক্সটা ব্যবহার করা হয় গিয়ে ল এনফোর্সিং এজেন্সির জন্য, ট্যাক্সটা ব্যবহার করা হয় গিয়ে ফায়ারের যারা কর্মরত আছে তাদের জন্য, ফায়ার ক্রুদের জন্য এবং ফ্যাসিলিটিসের জন্য এবং স্কুলের জন্য। পাশাপাশি এই ট্যাক্সের টাকাটা আবার ব্যবহার করা হয় গিয়ে উন্নতির জন্য। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে ট্যাক্সটা, তো আপনারা যদি ধরেন যদি বাফালো সিটির কথা বলেন, বাফালো সিটিতে আপনার ট্যাক্স কম্পারেটিভলি কিছুটা কম। তার কারণ হচ্ছে যে ছোট একটা জায়গার মধ্যে অনেক মানুষ বসবাস করে, তো এই খরচটাকে অনেকগুলি ভাগে ভাগ করে দেওয়া যায়। বাট ধরেন আপনি একটা তারপর শহরে গেলেন, লাইক অ্যামস্টের মতো একটা শহরে গেলেন, যেখানে হয়তো বাড়িঘর কম, মানুষজন অনেক বড় বড় লট নিয়ে বসবাস করে, তো তাদের তো খরচ তো একই রকমই। তো সেই খরচটাকে ভাগ করা হয় গিয়ে সবগুলি মানুষের মধ্যে যারা ওখানে থাকে, সেই কারণে দেখা যায় ওইখানে খরচটা বেড়ে যায়। জি, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল এই দুটো প্রপার্টির মেইনটেনেন্সের বিষয়টাতে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে আসলে দুটোর মেইনটেনেন্সে কোনো রকম কোনো পার্থক্য আছে কিনা, কিংবা দুটোকে আসলে যদি কম্পেয়ার করি কিভাবে ব্যাখ্যা করবেন? যেহেতু রেসিডেন্সিয়াল আমরা নর্মালি ধরে নেই যে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে আপনি যে দামে কিনেছেন প্রতি বছর তার 5% হারে খরচ হবে, 20 বছরের মধ্যে আপনার পুরো বাড়িটা আবার নতুন হয়ে যাবে। তো ধরেন নতুন কেনার পরে হয়তো 2-3 বছর তেমন একটা খরচ হয় না, হয়তো 10 বছর পরে আপনি রুফ চেঞ্জ করতে হচ্ছে, হয়তো 20 বছর পরে আপনার দেয়ালের কিছু পরিবর্তন করতে হচ্ছে। তো আমরা যদি এই হিসাবগুলিকে একসাথে করি, নর্মালি হচ্ছে 5%। ইউএস এর নর্মাল স্ট্যাটিক্স হিসাবে 5% খরচ হয় প্রতি বছর। মেইনটেনেন্স যদি আমি কমার্শিয়ালের কথা বলি, কমার্শিয়াল যখন তৈরি করা হয় তখন অনেক খরচ করা হয়। তো সেই অনেক খরচটা নিয়ে যেমন স্প্রিংকলার সিস্টেম, সেফটি সিস্টেম, ফায়ার সিস্টেম, এরকম অনেক ধরনের সিস্টেমকে ইনকর্পোরেট করা হয়, সিকিউরিটি সিস্টেম, আইটি কমিউনিকেশন, নেটওয়ার্কিং। তো এই সবগুলি যখন একসাথে ইনকর্পোরেট করা হয় তখন দেখা যায় যে অনেক খরচ হয়ে যায়। তারপর একটা প্রলং টাইম খরচ কম্পারেটিভলি কম থাকে, আবার একটা সার্টেন টাইমের পরে দেখা যায় যে এই যে জিনিসগুলিকে ব্যবহার করা হচ্ছে সেগুলি লাইফ শেষ হয়ে যায়। তো ইভেন ওটা অপারেশনাল থাকলেও যেহেতু লাইফ শেষ হয়ে গেলে তখন ইন্স্যুরেন্স কাভারেজটা থাকে না, তো দেখা যায় যে তখন আবার একটা বিরাট পরিমাণে খরচ করতে হয়। তো এই খরচের জন্য লোনও পাওয়া যায়, এবং এই লোনটাকে আবার রিডিস্ট্রিবিউট করে দেওয়া হয় গিয়ে সব টেনেন্টদের মধ্যে যারা যারা থাকছে এবং যারা এই ফ্যাসিলিটিসটাকে ব্যবহার করছে। এবং যে কারণে আমি বলেছি যে লিজ এগ্রিমেন্টটা খুব ইম্পর্টেন্ট কমার্শিয়ালের ক্ষেত্রে। কতটুকু অংশ টেনেন্ট বিয়ার করবে, কতটুকু অংশ মালিক পক্ষ বিয়ার করবে, কিংবা কোনো যেমন ধরেন একটা মজার জিনিস বলি,
কোনো কমার্শিয়াল প্রপার্টি আছে যেগুলি হয়তো 50 বছরের পুরনো, সেগুলি আবার হিস্টোরিক ভ্যালু পায়। হিস্টোরিক ভ্যালু পেলে তখন আবার দেখা যায় একটা সার্টেন অ্যামাউন্টের ট্যাক্স রিবেট পাওয়া যায় গিয়ে, তো সেটা আবার দেখা যায় কমার্শিয়াল প্রপার্টিটার জন্য ভালো হয়, মেনটেন্যান্সের জন্য সুবিধা হয়, ওই টাকাটা দিয়ে কিছু করা যায়। জি, আপনি বলছিলেন লিজ এগ্রিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, আমি সেই সম্পর্কে একটু জানবো। কমার্শিয়াল এবং হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল এই দুটো প্রপার্টির ক্ষেত্রে লিজ এগ্রিমেন্ট সেটি আসলে কি ধরনের হয়, একটু যদি বর্ণনা করতেন। আমি আগে কিছুটা ধারণা দিয়েছি যে লিজ এগ্রিমেন্টটা রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কোন কোন মানুষজন থাকছে, কতদিনের জন্য থাকছে, মান্থ টু মান্থ বেসিস হতে পারে, সেটা ইয়ারলি বেসিস হতে পারে। নর্মালি রেসিডেন্সিয়ালের লিজ এগ্রিমেন্ট 1 বছর হয়, এর বেশি নর্মালি করা হয় না, 1 বছর পর পর রিনিউ হয়। কমার্শিয়ালের ক্ষেত্রে যখন আমরা লিজ এগ্রিমেন্ট করি সেটা হচ্ছে গিয়ে প্রলং টাইমের জন্য, 5 বছর কিংবা 10 বছর। কেন? যেমন ধরেন একটা অফিস স্পেসে যদি লাইক আমার নাম হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ ভাড়া নিল, তো তারা তো নিশ্চয়ই কিছু গঠনমূলক কাজ করবে, গিয়ে সৌন্দর্য বৃদ্ধি করবে, এর মধ্যে আসবাবপত্র নিয়ে আসছে, এর জন্য একটা বিরাট খরচ হয়ে যায়। তো এখন হঠাৎ করে 1 বছর পরে যদি কোনো কারণে এই লিজটা ক্যান্সেল হয়ে যায়, তারা যে খরচটা করছে সেই খরচটা আবার আরেকটা জায়গায় গিয়ে করতে হচ্ছে, এটা একটা বিরাট লস হয়ে যায় ব্যবসা যারা পরিচালনা করে তাদের জন্য। আবার সবসময় যে যারা টেনেন্ট তারাই কাজ করে তা না, কোনো সময় হয়তো এই বিল্ডিং এর যে স্পেসটা তারা ব্যবহার করছে সেই স্পেসটার একটা পার্টিকুলার ডিজাইন ফ্রেম আছে, সেই ডিজাইন ফ্রেমের আঙ্গিকে যদি তাদের অফিসটাকে সাজাতে চায় তখন হয়তো তারা মালিক পক্ষকেই বলে যে তুমি আমার এটা ইমপ্রুভ করে দিয়ে দাও এবং আমি নেক্সট 5 বছরে এই টাকাটাকে ভেঙে 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 তোমাকে শোধ করবো। হয়তো ভাড়াটা হলো 2000, কমন স্পেসের ভাড়া হলো 2000, আর এই ইমপ্রুভমেন্টের জন্য হয়তো 200 বা 300 টাকা করে প্রতি মাসে দিচ্ছে। এভাবে আস্তে আস্তে প্রত্যেকেই বেনিফিটেড হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যখন কোনো ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করে তো তাদের তো একটা কাস্টমার সার্ভিস মার্কেটিং বেস তৈরি করতে সময় লাগে, তখন তারা কোনো সময় মালিক পক্ষের সাথে একটা এগ্রিমেন্টে চলে আসে যেটা হচ্ছে প্রফিট শেয়ারিং, যে তারা শুরু হয়তো ভাড়াটা কম দিচ্ছে বাট তাদের টোটাল প্রফিটের হয়তো 10% সে মালিকের সাথে শেয়ার করবে। যে 2000 টাকার বদলে 1000 টাকা ভাড়া দিচ্ছে, সে যে ইনিশিয়ালি ব্যবসা করছে হয়তো 20,000 টাকার ব্যবসা করলো, 5% হয়তো সেই হিসেবে আসে গিয়ে হয়তো 1000 টাকা, প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছে। আস্তে আস্তে যখন ব্যবসাটা বড় হয় এবং ইনকাম বেশি হয় তখন তাদের ইনকামটাও বাড়ে, তো মালিক পক্ষ তখন ওইভাবে চিন্তা করে যে যারা মানে ভাড়া দিয়েছে যে তারা ইনিশিয়ালি হয়তো কম পাচ্ছে বাট তার ব্যবসাটাকে দাঁড়ানোর জন্য তাকে সাহায্য করছে এবং পরবর্তীতে একটা সময় হয়তো তারা সেই প্রফিটটা নিয়ে নিতে পারে যেটা শুরুর দিকে তাদের লস হয়েছে। কোন একটা প্রপার্টির বাজার মূল্য মার্কেট প্রাইসটা আপনারা আসলে কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করেন? এটা খুবই জটিল একটা প্রশ্ন, কারণ প্রপার্টির বাজার মূল্য নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে। প্রথম ফ্যাক্টর হচ্ছে গিয়ে ডিমান্ড এন্ড সাপ্লাই। আপনার মার্কেটে যদি বাড়ির রিকোয়ারমেন্ট থাকে 3000 আর বানানো হয় গিয়ে মাত্র 400-500 বাড়ি, তাহলে তো অবশ্যই একটা বাড়ির পিছনে 5 থেকে 6 জন মানুষ কারাকারি করবে। তো এটার জন্য আপনার প্রপার্টির দাম বাড়ে কিংবা কমে। তারপর হচ্ছে গিয়ে লোনের ইন্টারেস্ট রেট যখন একটু বাড়ে তখন দেখা যায় মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, কারণ হচ্ছে আপনার ইনস্টলমেন্টটা অনেক বেড়ে যায়, সেই সময়ে দেখা যায় গিয়ে যে ওটা এফেক্ট করে। থার্ড রিজন হচ্ছে গিয়ে আপনার লোকেশন। যদি কোনো জায়গা হচ্ছে কি যেখানে রাস্তাঘাট ভালো, কুল ভালো, আপনার শীতের জায়গাগুলিতে স্নো পড়ার সাথে সাথে রাস্তা ক্লিন করে ফেলে, অবশ্যই সেই সব লোকেশন গুলিতে মানুষ বেশি থাকতে চাবে, তাই না? যে জায়গাগুলিতে হয়তো স্কুলের অবস্থাটা ততটা ভালো না বা হয়তো পরিবেশটাও ততটা সুবিধাজনক নয়, সেগুলিতে হয়তো প্রপার্টি ভ্যালু কম হয়। বাট জেনারিক ভাবে আমাদের এক্সপেরিয়েন্স বলে যে 2022 সালে কিন্তু আপনার প্রপার্টি ভ্যালু ইন অ্যান অ্যাভারেজ প্রায় 22% মতো বেড়েছিল, মানে কখনো 40%ও বেড়েছে, কখনো 10%ও বেড়েছে, জেনারিক ভাবে হচ্ছে 22%। এই বছরে প্রায় 8 থেকে 10% কিন্তু বাড়ে। আর যদি আমি
স্পেশাল সিচুয়েশনটা বাদ দেই, ধরেন কোনো জায়গা আছে কি পৃথিবী বা ইভেন ইউএস এর বিভিন্ন জায়গা আছে যেখানে হয়তো ডিমান্ড ততটা নাই, সেখানেও আপনার 2.5 থেকে 3% হারে আপনার প্রপার্টির ভ্যালু বাড়ে। আমরা অনেকাংশে স্পষ্ট হয়েছে রাকিব মাহমুদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে একদম শেষ মুহূর্তে জানবো যে কমার্শিয়াল এবং রেসিডেন্ট এই দুই প্রপার্টিতে যারা বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য নিশ্চয়ই আপনার কোনো পরামর্শ থাকবে, একদম সংক্ষেপে জানবো। যদি আপনি জীবনের প্রথম প্রপার্টিটা কিনেন, আপনার তো থাকতে হবে। সো আমি মনে করি যে একটা প্রাইমারি হাউস থাকাটা ভালো। সো রেসিডেন্সিয়ালে প্রথম ইনভেস্টমেন্ট। তারপরে যদি সেকেন্ড আপনি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন যে ভবিষ্যতে আরো কিছু টাকা উপার্জন করা সম্ভব, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কমার্শিয়ালে ইনভেস্ট করবেন। কারণ হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে অলওয়েজ লং টার্ম। আপনি যদি লং টার্ম চিন্তা করেন যে অনেক দিন ধরে, কারণ রেসিডেন্সিয়ালের ইনভেস্টমেন্টটা ছোট, কমার্শিয়াল ইনভেস্টমেন্ট অনেক বড়, বাট এমন না যে সেটা করা সম্ভব না। আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে, আপনার একসাথে 3-4 জন বন্ধু মিলে কম্বাইনলি আপনারা ইনভেস্ট করতে পারেন এবং রিটার্ন কমার্শিয়ালে অনেক বেশি। আপনার যে কোনো ক্ষেত্রে মাল্টি ফ্যামিলির কথা বলেন, রিটেলের কথা বলেন, শুধু তাই না, আরো একটা ব্যাপার আছে। আপনি রেসিডেন্সিয়ালে যখন ইনভেস্ট করছেন, সেই সময় আপনি ইনভেস্ট করছেন কি আপনার নিজের জন্য। আপনি যখন কমার্শিয়ালে ইনভেস্ট করছেন, আপনি কিন্তু আরো কিছু মানুষের কাজের পরিধি তৈরি করে দিচ্ছেন, কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। জি, রাইট। আমি বলবো যে দ্বিতীয় ইনভেস্টমেন্টটা অবশ্যই করা উচিত কমার্শিয়ালে। জি, রাকিব মাহমুদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং টিভিএন এর সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠানের পরবর্তী অংশ নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনায় থাকছে অ্যাসাইলাম করলে আমেরিকার বাইরে যেতে পারবেন কিনা, এছাড়া প্যারোল ইন প্লেস থেকে শুরু করে গ্রিন কার্ড সহ যাবতীয় বিষয়ের আদ্যপান্ত আমাদের আলোচনায় থাকবে। দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন আমার সাথে আলোচনার জন্য। স্টুডিওতে এই মুহূর্তে আছেন প্যারালিগাল এবং বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক একটু জানিয়ে রাখি, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন এবং আমাদের যে আলোচনার বিষয়বস্তু এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নও করতে পারেন। আলোচনা শুরু করব। মোহাম্মদ বেলায়েত হোসেন, প্রথম যে প্রশ্নটি করব, যে টপিকটি ছিল অ্যাসাইলাম করলে আমেরিকার বাইরে যেতে পারবেন কিনা, আসলেই কি পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। এটা হচ্ছে শুধুমাত্র যদি কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম করে, ওর মেরিজ কেসে যদি হয়, যেটা আপনি বলছেন যে প্যারোলে দেশের বাইরে যেতে পারবে কি না, ইয়েস, আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম কেস করা আছে, ওটা 1 বছর হইতে পারে, 2 বছর, 3 বছর, 10 বছর, কারো আছে 30 বছর। সামহাও আপনার কেস স্টিল পেন্ডিং, ডিনাইড হয়নি আপনার কেস, ইয়েস, এলিজিবল। আপনি প্যারোলের জন্য অ্যাপ্লাই করবেন, ইউএসসিআইএস আপনাকে প্যারোলের জন্য অনুমতি দিবে, আপনি ট্রাভেল করতে পারবেন। বাট লেটস সে যদি পলিটিক্যাল অ্যাসাইলাম হয়, সেটা যদি হয় যে আমি বাংলাদেশ থেকে আসছি, সাধারণত বাংলাদেশের কোজ আমার অ্যাপ্লিকেশনে ছিল, সো অবশ্যই আপনি বাংলাদেশকে অ্যাভয়েড করবেন। আশেপাশে যে সমস্ত দেশ আছে, আমরা সাধারণত প্যারোলে যাব বা ট্রাভেল ডকুমেন্টে যাব শুধুমাত্র হয়তো ফ্যামিলিকে দেখার জন্য, আব্বা মা ভাই বোন যারা আছে তাদের সাথে দেখা করার জন্য, মিট করার জন্য। তো সেজন্য বেস্ট অ্যান্ড ওয়াইজ হবে আপনি যেন অবশ্যই বাংলাদেশকে অ্যাভয়েড করেন। তার আশেপাশে নেইবার কান্ট্রিগুলি আমরা যেতে পারি। বরং আরেকটা জিনিস আছে, যদি হয় লেটস এক্সাম্পল যদি বলি আপনাকে, সেটা যদি হয় নেপাল, বাংলাদেশ থেকে নেপালে যদি কেউ আসতেছেন তাদের ভিসা লাগে না। আপনি হয়তো আপনার আব্বা আম্মাকে দীর্ঘদিন দেখেন না, আপনার ওয়াইফের সাথে ছেলে মেয়ের সাথে হয়তো দীর্ঘদিন দেখা হচ্ছে না, সেই সেন্স থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন বা ট্রাভেল ডকুমেন্টের জন্য পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে অথবা ম্যারেজ কেস থেকে। এমন হয় যে কারো ম্যারেজ কেস আছে 2 বছর, 3 বছর, 4 বছর, সাম রিজন আপনার পেন্ডিং আছে,
এখন এনি রিজনে হয়তো আপনাকে দেশে যেতে হচ্ছে, বাট আপনি তো দেশে যেতে পারবেন না বা আপনি যেতে চাচ্ছেন না, বিকজ অফ এখন আপনার কেস পেন্ডিং। সো পেন্ডিং অবস্থায় আপনার উচিত হবে না আপনি যার এগেইনস্টে করা, ওর যেহেতু আপনার হয় নাই, সেই জন্য আপনি চাইলে ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি আইডিয়ার অ্যাসাইলাম অবস্থায় ওর এনি কেস আপনার পেন্ডিং আছে, ডিনাইড হয় নাই, আপনি ডিনাইড না, ইউএস গভর্নমেন্ট আপনাকে ডিনাই করে নাই, সো স্টিল পেন্ডিং আপনার কেস অনলি, দ্যাট মিনস আপনি ইলিগাল না, আপনি লিগাল। সো শুধুমাত্র এখন হচ্ছে আপনি গভর্নমেন্টের কাছে প্রপারলি অ্যাড্রেস করা, অ্যাপ্লাই করা যে সাম ইমার্জেন্সি রিজনে আমাকে দেশের বাইরে যেতে হবে। সেই ইমার্জেন্সি রিজনটা আপনাকে ওদেরকে এক্সপ্লেইন করতে হবে কি রিজনে আপনি যেতে যাচ্ছেন। দেন ওরা আপনাকে কাপল অফ কান্ট্রির অপশন দিবে, অ্যাটলিস্ট 5 আপনি চুজ করতে পারেন যেটা আপনি চান। অবশ্যই বাংলাদেশকে ছাড়া আপনি বিভিন্ন কান্ট্রির যেখানে নাম থাকবে আপনি যা চান, দেন আপনি অ্যাপ্লাই করার পরে ওরা 3 ধরনের সাধারণত প্যারোলের বুক দেয়। আইদার একটা সেম একটা ইউএস পাসপোর্ট বুকের মতো গ্রিন কালার, একটা হচ্ছে আইডির মতো প্যারোল কার্ড দেয়, আর একটা হচ্ছে আপনার এরকম পেপারের মতো স্ট্যাম্প করে দেয় ওদের একটা পিকচার দেওয়ার পরে। সো এনি ওয়ান সেম থিং, সো ওটা দিয়ে আপনার ভ্যালিড থাকবে উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে আপনি ট্রাভেল করতে পারবেন। জি, আমি একটু সোশ্যাল মিডিয়ায় অনেকে যুক্ত আছেন, একটু দেখার চেষ্টা করি। মোহাম্মদ রেজা ইনফরমেটিভ শো প্রশংসা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আলমগীর জনি বলছেন প্যারোল অ্যাপ্রুভড ক্যান ট্রাভেল আদার কান্ট্রিজ, ক্যান্ট ওন কান্ট্রি, মানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটাই বলছিলাম। এই ক্ষেত্রে একটা বিষয় একটু শুনবো বেলায়েত হোসেন, সেটি হচ্ছে যে যদিও এটা ভিসার পলিসিগত বিষয়, তারপরেও আসলে আপনার অভিজ্ঞতা থেকে কি বলে, যিনি অ্যাসাইলাম করেছেন তার বাবা মা কিংবা তার পরিবারের সদস্য যদি তাকে দেখতে আসার জন্য ট্যুরিস্ট ভিসা চায়, তাহলে যিনি অ্যাসাইলাম করেছেন তার অ্যাসাইলাম কি সেই ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কিনা? না, ওটা তো আপনার আব্বা আম্মা এজ এ টুরিস্ট, লেটস সে বাংলাদেশে আমরা 18 কোটি লোক আছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে টুরিস্ট ভিসা আসে, না এটার সাথে কোনো রিলেটেড না, এটার সাথে এটা কোনো রিলেটেড না। অবশ্যই চাইলে অ্যাপ্লাই করতে পারেন আব্বা আম্মা বাই সেলফ, আপনি করবেন না, আব্বা আম্মা ঢাকা থেকে বা ওনাদের প্রসেস ওয়াইজে ওনারা আসবে এই দেশে, ভিসা হলে আপনার সাথে দেখা হবে, করতে পারে। জি, বাংলাদেশ থেকে অনেকেই B1 B2 ভিসায় আসেন কিংবা অন্য ক্যাটাগরিতে আসেন, এসে হচ্ছে তারা অ্যাসাইলাম করতে চান কিংবা কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে আসলে আপনারা কি পরামর্শ দিবেন কিংবা কি ধরনের সেবা দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। যারা বাংলাদেশে B1 B2 তে আসেন, প্রথমে তো হয়তো সাধারণত আপনি একবারেই আপনি অ্যাসাইলাম নিয়ে আসেন না, সো হয়তো আপনি লেটস সে আপনি 6 মান্থ ভ্যালিডিটি থাকে, যারা আমরা এই দেশে আসি 6 মাস পর অটোমেটিক্যালি আমরা ইলিগাল হয়ে যাই যদি আমরা টুরিস্ট ভিসা আর বিভিন্ন ভিসায় আসি। আপনারা কেউ যদি চায় যে আমি তো আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে 6 মাস পরে, আমি কি করব, যদি এর মধ্যে কেউ যেতে চায় কোনো প্রয়োজন যদি মনে করে, ওনারা চাইলে আবারও যেতে পারে। 30 ডেজ স্টে করতে হবে দেশের বাইরে একবার, ওকে 30 ডেজ দেশের বাইরে স্টে করবেন। দেন আপনি যখন আবার আসবেন তখন যদি আপনি ডিসাইড করেন না আমার আর এখন ইমার্জেন্সি যাওয়ার দরকার নাই, আমার কাজটা আমি শেষ করে আসি, চাইলে আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারেন। ইজি ওয়ে হচ্ছে আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম। আর আরো একটা সাধারণত আমরা যেটা বলি যে ম্যারেজ কেস সাধারণত যদি হয়, এরকম যদি হয়, ওটা থেকেও আপনার গ্রিন কার্ড পাওয়া এবং অ্যাসাইলাম থেকে গ্রিন কার্ড পাওয়া। অ্যাসাইলামটা হচ্ছে অনেকটাই লাখের উপরে, কারো কারো 1.5 বছর 2 বছরের মধ্যে সুখবর গুড নিউজ থাকে, তারপর একটু লম্বা সময় লাগে, বাট যত এভিডেন্স আপনার ভালো থাকবে তত কুইক হবে। এবং যদি কেউ চায় B1 B2 থেকে ওনারা অ্যাসাইলামে যেতে চায়, ইয়েস করতে পারবে। আমরা যদি আপনার B1 B2 ভিসা হুইচ ইজ ট্যুরিস্ট ভিসা হোক আর আদার ভিসা থেকে যদি আপনি কনভার্ট করে ট্রান্সফার করে আপনি অ্যাসাইলাম ভিসায় যেতে চান, অ্যাসাইলাম করতে চান, আপনি অ্যাসাইলাম করতে পারেন। অ্যাপ্লিকেশন করার 30 ডেজের মধ্যে ওরা একটা নোটিফিকেশন লেটার আপনাকে দিবে, আপনার অ্যাপ্লিকেশন ওরা রিসিভ করছে, এবং তারপরে আমরা যদি আপনি অ্যাপ্লাই করে দিই আপনার সোশ্যাল সিকিউরিটির জন্য, ওয়ার্ক অথরাইজেশনের জন্য, ইয়েস এগুলো আপনি পেয়ে যাবেন। 1 মাসের পর থেকেই আপনার কাজগুলি শুরু হয়ে যাবে। জি, একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন আহমেদ বলছিলাম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো বিগত 2 বছর যাবত আমার অ্যাসাইলাম কেসটি পেন্ডিং অবস্থায় আছে। এই অবস্থায় আমি কি ইউএস এর বাইরে কোনো দেশে ট্রাভেল করতে পারবো? জি, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ধন্যবাদ। আমরা জাস্ট একটু আগে আলাপ করতেছিলাম, যদি অবভিয়াসলি উনি বাঙালি, বাংলাদেশ থেকে আসেন, যদি আমরা বাংলাদেশ থেকে আসার পরে অ্যাসাইলাম করে থাকি এক্সেপ্ট বাংলাদেশ, আপনি আদার বিকজ অফ আমার অ্যাসাইলাম থিমটাই ছিল এগেইনস্ট বাংলাদেশ, দেশের সমস্যার কারণেই আমাকে অ্যাসাইলাম করা। সো যেহেতু আপনার অ্যাসাইলাম ছিল বাংলাদেশ থেকে আসার রিজন, আপনি বাংলাদেশ ছাড়া আমরা একটু আগে যেটা বললাম পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, এরকম কিছু একটা আমরা চুজ করতে পারি, যেটা যদি আপনার ফ্যামিলিকে মিট করতে চান, ইয়েস
আপনি আশেপাশের দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনি ট্রাভেল পারমিট পাবেন, আপনি যেতে পারবেন। সেই ক্ষেত্রে ব্যাক করার সময় কি ইমিগ্রেশনে কোনো রকম কোনো জটিলতা তৈরি হয় কিনা? কারোর মধ্যে কনফিউজ থাকে, ওটা জিরো। আচ্ছা, মানে প্যারোল অর ট্রাভেল পারমিট বাই ইটসেলফ, এটার অ্যান্সার হচ্ছে এই জায়গায় ইউএস গভর্নমেন্ট আপনাকে ট্রাভেল করতে দিছে। পারমিট আপনি ফিরে আসবেন বলেই আপনাকে ট্রাভেল বুক অর ট্রাভেল পারমিট অর পেপার আপনাকে দিয়েছে। এটা আমাদের 100% নিশ্চিত যে ইউএস গভর্নমেন্ট আপনাকে যে বুকটা দিচ্ছে, দিস ইজ আপনি যাওয়ার জন্য এবং ফিরে আসার জন্য। এর মধ্যে কোনো ধরনের কোনো কনফিউজ নাই। বাট লেটস সে আপনি এক্সাম্পল আপনি নভেম্বরে দেশে যাচ্ছেন, ওকে, আপনার ডিসেম্বরের 1 তারিখে হিয়ারিং ডেট আছে, আপনার কেস পেন্ডিং অবস্থায় ছিল, আপনি জানেন ডিসেম্বর 1 তারিখে আপনার ইন্টারভিউ ডেট আছে, নো ম্যাটার হোয়াট ডিসেম্বর 1-এর আগে আপনি নিউ ইয়র্কে ফিরবেন। আপনি ছিলেন দেশের বাইরে, সে অবস্থায় আপনার হিয়ারিং চলতেছে, আইদার অ্যাপ্রুভ অর ডিনাইড হইতে পারে। যদি ডিনাইড হয় আপনি দেশের বাইরে, তখন কিন্তু আপনি ঢুকতে পারবেন আর ঢুকতে পারবেন। সো অতএব আপনি আপনাকে at least 6 মান্থ 3 মান্থ 4 মান্থ আগে ওরা আপনাকে ডেট দেয় যে কবে আপনার নিউ হিয়ারিং ডেট। সো যদি আপনি দেশের বাইরে যেতে চান অবশ্যই যাবেন, বাট আপনার যদি কোনো অ্যাপিয়ারেন্স ডেট থাকে যে এত তারিখে আপনাকে করে যেতে হবে, এত তারিখে আপনার অ্যাপিল করতে হবে, ওর আপনার কেস পেন্ডিং থেকে জাজমেন্ট যাবে, অবশ্যই আপনি তার আগে এদেশে পৌঁছবেন। ধন্যবাদ আপনাকে। জি, আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটা নিয়ে আসি। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। আমি বলবো? জি নিশ্চয়ই, তবে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করতে হবে। আচ্ছা, দর্শক প্রশ্ন করুন, আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার ম্যারিড ছেলে, তার ছেলে আছে, তো আমি পুরি ডাক্তার বলছি, আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করছি, আমার ছেলের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 2014 জুন মাসে। তো এখন পর্যন্ত আমি আর অন্য কোনো কাগজপত্র পাই নাই। আমার ছেলে ভিজিট ভিসায় আসছে। আমার ছেলে কোনো পজিশনে কি এখানে স্টে করতে পারে? স্টে করতে পারে, যদি পারে তাহলে কি তার ওই আমি যে অ্যাপ্লাই করছি সেটার কোনো ক্ষতি হবে কিনা, বা ওটা থেকে ও ছুটে যাবে কিনা, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সো ওনার ছেলের জন্য অ্যাপ্লাই করা ছিল, ওনার ছেলে এই জায়গায় চলে আসে এখন হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসায়। এখন ওনার কোশ্চেন, ট্যুরিস্ট ভিসা আমার ছেলে আসার পরে তার করণীয় কি বা কি করবে, আমি যে অ্যাপ্লাই করা ছিল কোনো এফেক্ট আসবে কি না। ওকে, এর মধ্যে দুইটা জিনিস কাজ করবে। আমি জানি না ওনার ছেলের বয়স কত, একটা হচ্ছে আন্ডার এজ যদি হয় তাহলে তো 1 2 3, ওনার যদি ইউএস পাসপোর্ট থাকে, যদি ওনার ইউএস পাসপোর্ট থাকে এবং ছেলের বয়স যদি লেস দেন 18 হইতো, উনি ওটা তো একদিনের মধ্যেই ওনাকে পাসপোর্ট আর ইউএস সিটিজেন করে দিতে পারতো। সম্ভবত সেটা না, ছেলের বয়স বেশি। ওকে, গুড। সো উনি যদি চায় না, ওনার হয়তো 5 ইয়ার্স এর মাল্টিপল আছে, উনি 5 ইয়ার্স এর মধ্যে যতবার মর্জি উনি আসা যাওয়া করতে পারবে, বাট কোনোদিনে যেন 6 মান্থ ওভার স্টে ইউএসএ না করে। উইদিন 6 মান্থ উনি ট্রাভেল করতে পারবে। আপনার অ্যাপ্লিকেশনের সাথে ওনার কোথাও কোনো কনফিউজ অর কনফ্লিক্ট থাকবে না, জিরো। সো অ্যাবসলিউটলি ফাইন, উনি যতবার মর্জি আসা যাওয়া করতে পারবে। আরো একটা জিনিস, যদি আপনি চান যে আমার ছেলে যাবে না, আমি অ্যাপ্লাই করা আছে ওই জায়গা থাকার পর আপনি ওটাকে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। বেটার যদি চাই উনি 6 মান্থ স্টে করার পরে যাবে, অথবা উনি এই জায়গায় এই অবস্থায় থাকবে, আপনি তার জন্য অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা চাইলে আপনি করতে পারেন। জি, ওটাও করা যাবে। সজীব হোসেন আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন। তিনি বলছেন তার একটা প্রশ্ন আছে। তিনি আগে দুবাইয়ে ছিলেন এবং দুবাই পাসপোর্টে তার নাম ছিল সজীব। এখন তিনি যে পাসপোর্টে আছে সেটাতে তার নাম হচ্ছে সজীব হোসেন। এখন তার প্রশ্ন হলো তার দুবাই পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে নেবেন, কারণ দুইটা পাসপোর্টে দুইটা নাম আছে। একটু কনফিউজ কোশ্চেন ছিল, উনি কি নিউ ইয়র্কে আছেন ওর ইউএসএ তে আছেন ওর আসবেন, কি লেখা ছিল? এটা আসলে উনি উল্লেখ করেননি, আমরা ধারণা করতে পারি উনি বাংলাদেশ থেকে বলছেন। সো যে দেশেই থাকবেন, যখন আপনি আমেরিকাতে আসবেন যে পাসপোর্টে যে নামে, ওটার ক্লিয়ারেন্স আপনার থাকতে হবে। আগে কি ছিল সেটা না, কারো কারো কোনো কারণে হইতেই পারে এমডি মোহাম্মদ, হয়তো আমাদের বার্থ সার্টিফিকেটে ওর স্কুল সার্টিফিকেটে সামহাউ এমডি ইউজ করে ফেলছে শর্টের কারণে। আমরা জানি এমডি এন্ড মোহাম্মদ সেম থিং, বাট আমেরিকার ল আইনে এমডি এন্ড মোহাম্মদ ইজ নট সেম থিং। শর্ট ভার্সন আমরা জানি, মোহাম্মদের শর্ট ভার্সন এমডি, বাট না এদেশে কাগজে যদি আপনি এমডি হয় তাহলে আপনি এমডি, যদি মোহাম্মদ হয় আপনি মোহাম্মদ।
সো আপনি লেটেস্ট যে পাসপোর্টে আপনি আসবেন এবং যেটাতে আপনি এন্ট্রি করতেছেন এই দেশে, অ্যাকচুয়ালি পুলিশ ক্লিয়ারেন্স এই দেশে আপনার ট্যুরিস্ট ভিসা লাগে না। তো ওনার কি কেস বা কোন রিজন আমি জানি না, বাট এনি রিজনে যেটা আপনি জানতে চাচ্ছেন, আপনি যখন ইউএসএ এন্ট্রি করবেন যে নামে পাসপোর্টে, তার আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। জি, আমি একটু দর্শকদেরকে একটা ডিসক্লেইমার দিতে চাই, সেটি হচ্ছে আমরা যে আলোচনাগুলো করছি কিংবা যে ইনফরমেশনগুলো শেয়ার করছি সেটি শুধুমাত্র আপনাদেরকে সহায়তা করার জন্য। আমাদের আলোচনার উপর ভিত্তি করে অবশ্যই কোনো সিদ্ধান্ত নেবেন না, একজন বিশেষজ্ঞের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেবেন। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শক পরিষ্কার হয়েছেন। আরেকটি প্রশ্ন করতে চাই, গ্রিন কার্ড নিয়ে একটু জানবো। অনেকের গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয়ে যায়, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তিনি কি করবেন? ওকে, সো গ্রিন কার্ড যদি শুধুমাত্র আপনি ট্রাভেলিং করেন তখন আপনার গ্রিন কার্ড দরকার। ওকে, গ্রিন কার্ড আপনার হারিয়ে গেছে সেজন্য আপনার খুব প্যারানয়েড হওয়ার কিছু নাই। ওর অতিরিক্ত ভাবে আপনি লাইক অনেকে খুব বেশি চিন্তা করে না, সিম্পল। আবার আপনি অ্যাপ্লাই করেন, ওরা আপনাকে দিবে, হয়তো একটু সময় লাগবে, দ্যাটস অল। বাট এতে আপনার ক্ষতির কিছু নেই। বাট ইয়েস, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, বিকজ আবার আপনাকে পে করতে হবে, আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য পে করতে হবে, গ্রিন কার্ডের জন্য আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে, রিপ্লেসমেন্ট গ্রিন কার্ড ওরা আপনাকে দিবে। যদি আপনার কোশ্চেন থাকে যে কতদিন লাগবে অ্যাপ্লাই করার পর, ইয়েস, এখন যদি আপনি অ্যাপ্লাই করেন আবার গ্রিন কার্ডের জন্য, অনেক সময় কারো কারো বায়োমেট্রিক সেভ থাকে, যদি রিসেন্টলি হয় 1-2 বছরের মধ্যে, তাইলে ঠিক আছে, ওরা অসম্ভবত আপনার বায়োমেট্রিক আবার নিবে না। বাট যদি আপনার 3-4 বছর তার ওভার করা থাকে বায়োমেট্রিক দেওয়া, তাহলে হয়তো আপনার রিবায়োমেট্রিক করতে হবে। আপনি প্রথমে অ্যাপ্লাই করার পরে আপনার 30 to 60 ডেজের মধ্যে ওরা চিঠি পাঠাবে, দেন ওরা আপনাকে বায়োমেট্রিকের ডেট দিবে, বায়োমেট্রিক দিবেন, তারপরে ওরা আপনার নতুন গ্রিন কার্ড মেইল করবে। তো সিম্পল। জি, বাংলাদেশে যে যদি কারো গ্রিন কার্ড হারিয়ে যায় সেই ক্ষেত্রে তিনি কি করবেন? ওকে, সেম প্রসেস, একটা লং প্রসেস। যদি বাংলাদেশে হয় এরকম, আমি অনেক দেখছি, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যে আমার ছেলে তো দেশে গেছে, দেশে যাওয়ার পরে তার লাগেজ আর ব্যাগ সামহাউ লস্ট, তার মধ্যে পাসপোর্ট নাই, গ্রিন কার্ড নেই, কিছুই নেই, এখন সে কিভাবে আসবে? সো তাদেরকে আমরা সাধারণত পরামর্শ দিই, যেহেতু কাস্টমার দেশের বাইরে, আমাদের লিমিটেড অ্যাক্সেস আর ওনার ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার থাকবে, তো উনি চাইলে অবশ্যই ইউএস এম্বাসি যেটা আছে আমাদের বাইরে, যারা ওই জায়গায় উনি যোগাযোগ করবেন, আমরা সব ধরনের হেল্প করবে। জি, আমি সোশ্যাল মিডিয়া থেকে আরেকটি প্রশ্ন নিব। এমডি সেলিম আছেন, তিনি বলছেন তিনি ইউএস এর বাইরে যাবেন, তার অ্যাসাইলাম কেস আছে, সেই ক্ষেত্রে তিনি একা নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, উনি যদি সবকিছু ভালো জানেন, আমরা যারা কাজ করি আমাদের মতো যদি উনি ভালো জানেন, অবশ্যই করতে পারবেন, কোনো আপত্তি নেই। জি, এই ক্ষেত্রে আসলে একটা প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে অনেকে নিজে অ্যাপ্লাই করতে চান কিংবা অনেকে হয়তো চেষ্টাও করেন। আপনি একটু আপনার অভিজ্ঞতা থেকে বলবেন কিনা, আমাদের কমিউনিটিতে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে যারা নিজে অ্যাপ্লাই করেন, তারা কোন ভুলগুলো বেশি করেন? এর জায়গায় যেটা থাকে, প্রথমে আমি যেটা বললাম যে আপনার কান্ট্রি সিলেকশনের ব্যাপার থাকে, রিজনটা আপনি যে পলিটিক্যাল অ্যাসাইলাম করার অবস্থায় আপনি ট্রাভেল ডকুমেন্ট চাচ্ছেন অথবা প্যারোলে যেতে চাচ্ছেন, ইউএসসিআইএস কে আপনার রিজনটা একটু বুঝাইতে হবে যে ভ্যালিড রিজনের কারণে সে আপনাকে ট্রাভেল ডকুমেন্টটা দিবে। ওটা যদি আপনি সুন্দর মতো ওদেরকে এক্সপ্লেন করতে পারেন, ফাইন। জাস্ট ওই জিনিসটা আমি আপনার কাছে চাচ্ছি, আপনি যদি বুঝেন আমার এই চাহিদাটা কতটুকু নিডেড, তার উপরে আপনি আমাকে অ্যাপ্রুভ করবেন। দ্যাটস অল। জাস্ট জিনিসটা আপনাকে এক্সপ্লেন করতে হবে ওদের কাছে, যেটার জন্য সে ওরা আপনাকে অ্যাপ্রুভ করবে। দ্যাটস অল, সিম্পল জিনিস। আপনি চাচ্ছেন কোনো কিছু, ইউএসসিআইএস এর কাছে, ইউএসসিআইএস আপনাকে দিবে, তাকে শুধুমাত্র আপনাকে এক্সপ্লেন করতে হবে কি রিজন আপনি যাচ্ছেন, যে ভ্যালিড রিজনটার জন্য আপনি পাওয়ার যোগ্য এবং আপনার অধিকার আছে সেটা পাওয়ার। দ্যাটস অল। ওই জিনিস আপনি ভালো করে এক্সপ্লেন করতে পারলে ডান। আশরাফ জলিল, তার অ্যাসাইলাম কেস প্রায় 3 বছর হয়ে গেছে, এখনো কোনো আপডেট নেই, কি কারণ হতে পারে? ব্যাকলগ সবারই আসলে একই ধরনের প্রশ্ন। লক্ষ মানুষের ব্যাকলগ আছে অ্যাসাইলামে। আর এখন যে জিনিসটা হচ্ছে, আগের যে কেসগুলো ছিল অনেক সময় দেখা যাচ্ছে যারা এখন বর্ডার ক্রসিং এ আসছে তাদের থেকে কুইকার হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের লাখটা আমি বেশি বলবো, কারো এমন হচ্ছে যে আমি বিজ্ঞানী যেটা বলছিলাম যে 1-1.5 বছরে কারো অ্যাপ্রুভ হয়ে যায়, আমার জন্য আমাদের কেউ 31 বছরের দেশে এখনো সম্ভব হয় নাই। সো কারো কেস যেটা হয়, লেটস সে যদি কারোর নামটা হয় মোহাম্মদ আলী, অটোমেটিক্যালি পিছনে পড়বেন, বিকজ মোহাম্মদ আলীটা এই দেশে ব্ল্যাক লিস্টেড। আচ্ছা, দেন আব্দুর রহমান ইজ এ ব্ল্যাক লিস্টেড। সো এরকম যদি কারোর নাম হয়, অটোমেটিক্যালি একাধিকবার ওদের নেম যাচাই বাছাই হবে, ওদের স্ট্যাটাস যাচাই একাধিকবার হবে, সেই দেশের কোন দেশের নাগরিক ছিল, কোথায় ওনার আগের অবস্থান ছিল, ওনার আব্বা আম্মার অবস্থান কি, উনি কোথায় কি করতেন,
এই ইনফরমেশন গ্যাদার করার জন্য ওদের সময় লাগবে। লেটস সি সিম্পল মানুষের এক্সাম্পল ABCD আমি একটা নাম বললাম, এনিথিং বিসাইডস অফ মোহাম্মদ আলী, আব্দুর রহমান, আব্দুর রহিম, F আলম, কাইন্ড অফ এরকম নামগুলি কিছু নেম আছে ওদের দেশে ব্ল্যাক লিস্টেড, সামহাউ সামওয়ে ওদের লিস্টের মধ্যে ব্ল্যাক লিস্টের যেভাবে তৈরি হয়, বাংলাদেশে কিছু টেররিস্ট থাকতে পারে বা খারাপ মানুষ থাকতে পারে, ওদের একটা কম্বাইন হোল ওয়ার্ল্ড একটা রিপোর্টের জায়গা যায় যে দে আর ব্যাড পিপল, যদি পাও তুমি আমাকে হেল্প করো। ইউএস সেম থিং সিক করে আদার কান্ট্রি থেকে যে সে আমার দেশে খারাপ অবস্থানে ছিল, আমি তাকে পাচ্ছি না ট্রেসের, সে আমার ট্রেসের বাইরে, যদি তোমার দেশে গিয়ে থাকে আমাকে হেল্প করো। এই মোহাম্মদ আলী, এই নেম, এই ডেট অফ বার্থ, এই বাবার নাম, এই মায়ের নাম, বাবার ডেট অফ বার্থ। তো আমি মোহাম্মদ আলী হইলেই যে আমি খারাপ না। অনেক সময় যেটা হয় যে আপনি যে এয়ারপোর্টে আপনি ল্যান্ড করছেন, আপনাকে অনেক কোশ্চেন করতেছে ইমিগ্রেশন অফিসার, আপনি কোথায় ছিলেন, কি করলেন, কেন গেলেন, দেন আপনাকে আলাদা আরো একটা রুমে নিয়ে যাওয়া হয়। আপনার কাছে খুব স্কেয়ারি লাগে, ব্যাপারটা কি আমি কি কোনো অপরাধের সাথে জড়িত? না, আপনি না, আপনার নামটা। এইটা একটু জানবো যে আপনি যে নামের কথা বলছিলেন, এটা কি নির্দিষ্ট কিছু নামের উপরে জাজমেন্ট, না নির্দিষ্ট কিছু মানুষ যাদের বিরুদ্ধে রিপোর্ট? রাইট, কিছু মানুষের নামটা ছিল মোহাম্মদ আলী। যদি বলি সেপ্টেম্বর 11 এর মধ্যে অনেকগুলি কমন নেম আছে, স্টিল সেটা যদি আপনার বাচ্চার বয়স কথা মাত্র 2 বছর, ওকে, আপনার বাচ্চার বয়সটা সেপ্টেম্বর 11 যাদের নাম ওদের ডাটাবেসে আছে, এর মধ্যে আপনার বাচ্চার নাম আছে, আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, আপনার বাচ্চার একাধিকবার কোশ্চেন করবে আপনার কাছে। সো এর জন্য আমার আপনি স্ক্যারি কিছু নেই, অ্যাজ লং আমি আপনি টেররিস্টের সাথে জড়িত না, ব্যাড থিং এর সাথে আমরা জড়িত না, বুক ফুলে যান। অফিসার হয়তো আপনার ম্যাক্সিমাম জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনার কাছে কত টাকা আছে, আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কি করছেন, আর কোথায় গেছেন। যদি আপনার মাল্টি ট্রাভেলিং থাকে, ইয়েস চাইলে আপনি বলতে পারেন। আদারওয়াইজ আপনার রাইট নিয়ে আপনি যে ল্যান্ড করলেন বাংলাদেশ থেকে আসছেন, ঠিক আছে। যদি অফিসার আপনাকে জিজ্ঞাসা না করে থাকে সৌদি আরব, দুবাই, কাতার, দোহা, আপনি অন্য দেশে ট্রাভেল করছেন কিনা, আপনি ইচ্ছা করে মাল্টি কান্ট্রি রেট বলতে যাবেন না। আপনি শুধুমাত্র বলবেন আপনাকে এখন আজকে যে আপনি JFK ল্যান্ড করলেন সেটা অফিসারের কোশ্চেন ছিল, আপনি কোন দেশ থেকে আসেন। রাইট না, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে সেই ইনফরমেশন আপনি ডেট অফ বার্থ জিজ্ঞাসা করবে, ডিসেন্ডার ওদের কাছে আছে, এগেইন ওরা কনফার্ম করতে যাচ্ছে দে আর লুকিং মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ আলী, আপনি কি সেম আলী কি? সেম আলী কিনা? জি, বেলায়েত হোসেন যাচাই বাছাই করবে, ক্লিয়ারেন্স আপনাকে দিবে, সরি বলবে, থ্যাংক ইউ বলবে, চলে যান। জি, অনেক একটা জিনিস শুধুমাত্র বলবো, অনেকেই আমাদের কাছে আসেন ভেরি ইমার্জেন্সি, বাংলাদেশে যাওয়া অথবা আসার ক্ষেত্রে অনেকের কাছে কারেন্সি থাকে, দেশে কোন কাজ করবে উনি টাকা নিয়ে যাচ্ছেন। সো অনেকে ঢাকা JFK এয়ারপোর্টে অনেকে রিপোর্টিং করতে হয়, দিস এন্ড দ্যাট। ইটস ভেরি সিম্পল এন্ড কমন। ইউএস গভর্নমেন্টের ল হচ্ছে CTR যাকে বলি আমরা, মানি ট্রান্সফার ফর ফাইন্যান্সিয়াল সেক্টরে CTR যাকে বলা হয়, যদি কোনো ভাই বোন 10,001 টাকা সাথে ক্যারি করেন, ইউএস গভর্নমেন্ট অবশ্যই তাকে জানাইতে হবে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টকে আপনি এই টাকা ক্যারি করতেছেন। যদি আপনার কাছে 10,000 বা তার নিচে যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে না। এখন ঢাকা থেকে বাংলাদেশ থেকে কেউ আসছে, এখন JFK নামার পরে তার টাকা কাউন্টের উপর দিয়েছেন, দ্যাট মানে সো মেনি কোশ্চেন ওনাকে, উনিও প্যারানা ভাই মাত্র আমি আসছি গ্রিন কার্ডওয়ালা, কারণ আমার কিছু হবে কিনা, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, বাট ইয়েস IRS কে আপনার রিপোর্টটা দিতে হবে, আগে থেকে ডিক্লেয়ার করতে হবে। জি, বেলায়েত হোসেন, আজকের মতো সময় শেষ হয়ে গেছে। অনেক দর্শক আমাদের সাথে ফেসবুকে ছিলেন, টেলিফোনেও ছিলেন, আমরা ফোনটি নিতে পারছি না সময় স্বল্পতার কারণে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভেনের সকল দর্শককে। আর মঙ্গলবার থেকে সম্ভবত দুর্গাপূজা শুরু হচ্ছে, সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন সকলদেরকে জানাচ্ছি বিজয় দুর্গাপূজার শুভেচ্ছা। জি, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। এই ছিল আজকের মতো। TVN24 এর সঙ্গেই থাকুন সবসময়। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।